একসাথে বসে বসে গল্প করতেছিল। তখন সেখানে আয়ু অ্যান্ড লিসা আসে। কি রে, তোরা দুজন এখানে বসে আছিস কেন? আরে লিসা, তুইও না কি যে বলিস। ওরা এখানে বসে থাকবো না তো কি করবে, সারাদিন এভাবেই তো ওরা থাকে। ওদের তো কামই যেখানে সেখানে বসে থাকা। ইস, দেখলেও কেমন জানি লাগে। রে, ঠিকই বলছিস, ওরা কি আর চাইলেও আমাদের মতো হইতে পারবে নাকি? যত রকম ব্যাকডেটেড। তেইয়ং আর জিমিন চুপচাপ কথাগুলো শুনতেছিল। ওরা দুজন কোনো অ্যান্সারই করে না লিসা আর আয়ুকে। এখন আমি তোমাদেরকে ওদের ইন্ট্রোডাকশনটা দিয়ে দেই। আয়ু অ্যান্ড লিসা হচ্ছে তে অ্যান্ড জিমিনের ফুফাতো বোন। আর লিসা আর আয়ুর মা বাবা মারা গেছে অ্যাক্সিডেন্টে, তাই জন্য লিসারা তেয়ংদের বাড়িতে থাকে। তেয়ং আর জিমিনের মা বাবা হচ্ছে ইয়নজুন এবং সুবিন। আর সুবিনের বড় ভাইয়ের নাম হচ্ছে আরএম। ওরা অনেক বড় একটা বিজনেসম্যান, মানে কোরিয়ার সব থেকে বড় টপ বিজনেসম্যান হচ্ছে আরএম। আর তার দুইটা ছেলে আছে, সুগা এবং জাংকুক। তবে সুবিনও কিন্তু অনেক বড় বিজনেসম্যান, মানে আরএমেরই মতো। আর ওরা সবাই জয়েন্ট ফ্যামিলি, একসাথেই থাকে সবাই। আর তেয়ংদের ফ্যামিলির সবাই রাগী হইলেও তে অ্যান্ড জিমিন অনেক নরম মনের মানুষ। আর বাকিগুলা তোমরা গল্পের মাঝেই দেখতে পাবে। আইয়ু আর লিসা তেয়ং অ্যান্ড জিমিনকে অনেক কিছু বলে, বলার পর ওরা চলে যায়। আইয়ু লিসাকে নিয়ে ছাদে যায় ঘুরতে। আর বৃষ্টি আসার কারণে ছাদটা অনেক ঝাপঝাপে হয়েছিল। আইয়ু আর লিসা যখনই ঢং করতে করতে একটু ছাদে নাচতেছিল, তখনই আয়ু ছাদ থেকে পিছলে নিচে পড়ে যায়। আয়ু! লিসার এমন চিল্লাচিল্লিতে বাড়ির সবাই উপরে আসে। আর বাড়ির সবাই উপরে আসে যখন বিষয়টা ওরা বুঝতে পারে, তখন দ্রুত সবাই নিচে যায় আর আয়ুকে উঠায়। আর ওরা জিজ্ঞাসা করতে লাগে যে কীভাবে ও মানে উপর থেকে নিচে পড়ে গেল। তখন আয়ু বলে, মামা, আমি আর লিসা না উপরে খেলতেছিলাম, আর তখনই সেখানে জিমিন আর তে আসে আর আমাকে ধাক্কা দিয়ে নিচে ফালাই দেয়। মামা, আমি জানি না আমি ওদের সাথে কি করছি, ওরা আমাকে কেন ধাক্কা দিয়ে নিচে ফালাই দিল। আর এদিকে লিসা আয়ুর মতলব বুঝতে পেরে ও সাথে সাথে তাল মিলাতে লাগে। হ্যাঁ মামা, আমরা এই বাড়িতে থাকবো না, এভাবে হলে তো আমাদের জীবনে ঝুঁকি পড়ে যাবে। মামা, আমরা তোমাদেরকে নিজের বাবা মার মতো দেখি যখন থেকে আমাদের মা মারা গেছে। এখন যদি তে আর জিমিন আমাদেরকে দেখতে না পারে তাহলে আমরা এখানে থাকবো না মামা, আমরা চলে যাব। লিসা আর আয়ুর এই ধরনের কথা শোনার সাথে সাথে সুগা জিমিনকে এবং জাংকুক তেয়ংকে জোরে থাপ্পড় মারে। তেয়ং আর জিমিন অনেক কান্নাকাটি করতেছে এবং বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু তাদের কথা কেউ শুনছেই না, তাদের কথা কেউ বোঝার চেষ্টাই করছে না। এরপর সুগা এবং জাংকুক তেয়ং আর জিমিনকে আরো 2-4টা থাপ্পড় লাগিয়ে দেয়। আর জাংকুক বলতে লাগে, তোদের লজ্জা করছে না? একে তো একটা খারাপ কাজ করেছিস, তারপর আবার স্বীকারও করছিস না, বেয়াদব। এরপর জাংকুক তেয়ংকে আরো অনেক বাজে বাজে কথা বলে, সাথে জিমিনকেও। এবং বাড়ির সকলেই ওদেরকে বকতে থাকে, মানে কেউ তাদের সাথে ঠিক করে কথা বলতেছে না। তেয়ং আর জিমিন অনেক 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 কান্নাকাটি করতে থাকে, কিন্তু কেউ তাদেরকে বুঝছে না। ওই দিনটা তেয়ং আর জিমিনের এইভাবে কান্নাকাটি করতে করতে চলে যায়। ওরা অনেক চেষ্টা করছিল বোঝানোর, কিন্তু কেউ বুঝেনি। পরের দিন সবাই ডাইনিং টেবিলে আসছে আর তেয়ং আর জিমিনও আসে সেখানে। তখনই আরেম একটা কথা বলে ওঠে সবার মাঝে, আমি একটা ডিসিশন নিছি, আমি আশা করব আমার কথার উপর যেন কেউ কোনো কথা না বলে। আমি চাই আমি তেয়ং আর জিমিনকে অ্যাব্রোডে পাঠিয়ে দেব, কারণ এখানে থাকলে ওরা আরো বেশি ঝামেলা করবে, আমি সেটা চাই না, অবশ্যই চাই না। আমি আর সবিন দুজনে মিলে এই ডিসিশন নিছি, আমি আশা করব এখানে কেউ কোনো অমত প্রকাশ করবে না। এই কথা শুনে তেয়ং আর জিমিন অনেক কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে, বড়াবু, বড়াবু প্লিজ এমন করো না, সত্যি বলছি আমরা কিচ্ছু করিনি, প্লিজ আমাদেরকে এভাবে বাইরে পাঠিয়ে দিও না, আমরা একদমই থাকতে পারবো না। তেয়ং আর জিমিনের এত কান্না কাটিতেও যেন আরামের আর তার বাড়ির পরিবারের মন গলল না। তেয়ং আর জিমিন সেদিন রাতে কান্না করতে করতে তেয়ং যায় জাঙ্কুকের রুমে আর জিমিন যায় সুগার রুমে আর গিয়ে বলে,
জাঙ্কুক ভাইয়া প্লিজ একবার বোঝার চেষ্টা করো, আমি কিচ্ছু করিনি। জাঙ্কুক ভাই, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া যাইতে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি জাঙ্কুক ভাইয়া, আমাকে প্লিজ এভাবে দূরে ঠেলে দিও না। তেয়ংয়ের এই ধরনের কথা শুনে জাঙ্কুক তেয়ংয়ের গালে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। বেয়াদব মেয়ে, লজ্জা লাগে না? বড় ভাইকে আসি নিজের ভালোবাসার কথা বলতেছিস, লজ্জা লাগে না? আমি তো চেহারা দেখতে চাই না, নিজের চেহারাটা আগে গিয়ে আয়নায় দেখে আসিস। যেমন জাঙ্কুকের সাথে তোকে মানায় না, তোর মতো মেয়েকে, ব্যাকডেটেড মেয়েকে মানায় না আমার সাথে। এই যেমন জাঙ্কুকের পিছে হাজার হাজার মেয়ে পড়ে আছে, আর তুই কোথাকার কে যে তোকে আমি মেনে নিব? যা আমার চোখের সামনে থেকে। তেয়ং জাঙ্কুকের এই ধরনের অপমান আর সহ্য না করতে পেরে জাঙ্কুককে বলে, আমি চলে যাব ভাইয়া, তখন তুমি বুঝবে তুমি কি হারিয়েছো। একদিন তুমি আমার জন্য কান্না করবে, কিন্তু আমাকে ভাবে না। এই কথাটা বলে তেয়ং সেখান থেকে চলে যায়। অপরদিকে জিমিনও গেছিল সুগার কাছে, কিন্তু সুগাও তাকে অপমান করে তাড়িয়ে দেয়। তাই জিমিনও সেখান থেকে চলে আসে। জিমিন আর তে যেদিন চলে যাবে সেদিন অলরেডি তারা ব্যাগ ট্যাগ সব নিয়ে বের হয়ে গেছে। তখন কেন জানি জাঙ্কুকের মনে হইলো যে একটু ছাদে তো আমাদের সিসি ক্যামেরা আছে, একটু চেক করা উচিত। তখন সে চেক করতে গিয়ে মানে আসল রহস্য ফাঁস হয়ে যায় যে আয়ু আর লিসা যে মিথ্যা কথা বলছে। আর তখন জাঙ্কুক সিসি ক্যামেরা ফুটেজটা আরএম এবং বাড়ির সবাইকে দেখায়। বাড়ির সবাই জিমিন আর তেকে আটকানোর চেষ্টা করে। আরএম বলে ওঠে, তে মা, জিমিন মা, আমাদের ভুল হয়ে গেছে, আমরা না জানে বুঝে তোদেরকে অনেক অপদস্থ করেছি, প্লিজ মা এভাবে যাস না আমাদেরকে রেখে, আমরা তোদেরকে ছাড়া ভালো থাকবো না মা। তখন জিমিন আর তে বলে ওঠে, বড়াব্বু, আমরা না অনেক চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর, কিন্তু তোমরা বুঝোনি, নিজের মেয়ের কথা তোমরা বিশ্বাস করেনি। আর যাই হোক, যে নিজের মেয়েকে বিশ্বাস করে না সে অন্তত আমাদেরকে ভালোবাসতে পারে না বাবা। আমরা আর এখানে থাকতে চাই না, আমরা আজকেই চলে যাব এখান থেকে। সবাই অনেক চেষ্টা করে তেয়ং আর জিমিনকে আটকানোর, কিন্তু তেয়ং আর জিমিন কোনো কথাই শুনে না। ওরা সেই দিন অ্যাব্রোডে চলে যায়। তেইয়ং আর জিমিন সেদিন চলে যাওয়ার পর অ্যাব্রোডে গিয়ে সবার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দেয়, মানে কারোর সাথেই যোগাযোগ রাখে না। ওইখানে গিয়ে ওদের অনেক ঝামেলারও ফেস করতে হয়, সময় এভাবেই কাটতে লাগে। কি হলো শেষে কাছাকাছি এসে কি নারাজি মিলল না, কি হলো শেষে কাছাকাছি এসে কি নারাজি মিলল না। ও মন কি যে খোঁজে এত কিছু বোঝে, প্রেম কেন বুঝলো না, কেন দুজনেই হেরে যায় জিততে গিয়ে, আজও কেন সে লড়াই থামে না, কেন নিজেরাই থেকে যায় প্রশ্ন হয়ে, কোনো উত্তর আর মেলে না। অভিমানী মন, অভিমানী মন, অভিমানী মন মানে না। এভাবে কেটে গেছে 5টা বছর। 5টা বছরের ভিতরে জিমিন আর তের সাথে প্রায় কারোই যোগাযোগ হয়নি, কারণ তে আর জিমিন নিজেরাই যোগাযোগ করেনি কারোর সাথে। কিন্তু 5 বছর পর তাদেরকে বাধ্য হয়ে দেশে ফিরতে হচ্ছে, তারা যদিও ফিরতে চায়নি। আর ফিরে আসার রিজনটা একমাত্র হচ্ছে যিশু। যিশু তে আর জিমিনের অনেক ভালো একটা কাজিন, যে মানে যিশু সব থেকে বেশি ভালোবাসে জিমিন আর তেয়ংকে, আর জিমিন আর তেইয়ংও সব থেকে বেশি যিশুকে ভালোবাসে। ওই জন্য বাধ্য হয়ে যিশুর বিয়েতে ওদেরকে আসতে হচ্ছে, কারণ যিশু নিজে কল দিয়ে বলেছে। কারোর সাথে যোগাযোগ না থাকলেও যিশুর সাথে তেইয়ং আর জিমিনের যোগাযোগ ছিল। তেইয়ং আর জিমিন বাড়িতে ঢোকার পর তেইয়ং আর জিমিন বাড়িতে ঢোকার সাথে সাথে বাড়ির সবাই প্রায় কান্না করতে করতে তেইয়ং আর জিমিনের কাছে যায়। সবাই তেইয়ং আর জিমিনের সাথে কথা বলার জন্য মনে হচ্ছে মাতোয়ারা হয়ে গেছে। সাথে সুগা আর জাঙ্কুকও যায়। জাঙ্কুক তো পুরো কান্না করে দিছে তেকে এতদিন পর দেখে, কারণ এতদিন এসে তেইয়ংয়ের মূল্য বুঝে গেছে। সেও যে তেইয়ংকে ভালোবাসে এটা জাঙ্কুকের বুঝতে বাকি নেই। আর সুগাও জিমিনের মূল্য বুঝে গেছে এই কয়দিনে। নিচে সকলে আসলেও লিসা আর আয়ু কিন্তু নিচে আসেনি। আর সবার এত কাছে আসাতে জিমিন আর তেইয়ং তখন ইগো নিয়ে বলে ওঠে,
তোমাদের যদি নাটক শেষ হয়ে থাকে তাহলে প্লিজ এবার আমাদেরকে যেতে দাও, আমরা অনেক টায়ার্ড, অনেক দূর থেকে আসার কারণে আমাদের প্রচুর মাথা ব্যথা করতেছে, আমরা একটু ফ্রেশ হয়ে ঘুমাবো, প্লিজ আমাদেরকে যেতে দাও। জিমিনের মুখে এরকম রাগী কথা শুনে সবাই চমকে যায়, কারণ জিমিন তো আগে এমন ছিল না। তখন সাথে সাথে তাইয়ংও বলে ওঠে, রে জিমিন, ঠিকই বলছিস, এই ধরনের পেঁচালের জন্য আমি এগুলাতে আসতে চাই না, আর বিরক্ত লাগতেছে আমার এখানে আসে, একমাত্র জিসু আপুর জন্য আসছি খালি। এগুলা কথা বলে তাইয়ং আর জিমিন চলে যায়। সবাই তো হা হা করে তাইয়ং আর জিমিনের দিকে তাকিয়ে আছে, কারণ তারা আগে অনেক ভালো আর নরম মনের মানুষ ছিল। তাইয়ং আর জিমিন ফ্রেশ হয়ে নিচে আসে, আর সেখানে আয়ু আর লিসাও ছিল। আর আয়ু আর লিসা তাইয়ং আর জিমিনকে দেখে মনে করে তারা হয়তোবা আগের মতোই আছে, আর তারা আবার যায় তাইয়ং আর জিমিনকে বুলি করতে। আর এতে তে ভীষণ রেগে যায়। জিমিনও রেগে গেছিল, কিন্তু তে লিসার চুলের মুঠি ধরে বলতে থাকে, হরি রে হরি, কি মারাত্মক সিনারি, আমাদের কাছে আসছে লিসা মামনি, তাও আবার বুলি করতে। সে হয়তোবা ভুলেই গেছে যে আমার বাপের বাড়িতে থাকে, আমার বাপের খায়, আবার আমার কাছে আসছে। আগে নিজের দিকে দেখ, নিজের কিছু নাই আর আমাকে আসে বুলি করতে। বলি কি, আগে নিজে কিছু করে দেখা, তারপর আয় আমার সামনে। এই কথাটা বলে তেয়ং লিসাকে ধাক্কা দিয়ে ফালাই দেয়। এরপরে তেয়ং আর জিমিন যায় ডাইনিং টেবিলে সবার সাথে বসে খাবার খাইতে। তেয়ং আর জিমিন খাবার শেষ করে উপরে চলে যায়। উপরে যেতে না যেতে তেয়ং এর ফোনে একটা কল আসে, আর তেয়ং ফোন রিসিভ করে। অপর সাইড থেকে একজন বলে ওঠে, ম্যাম, মিন সুহো নামে একজন লোক আপনার কোম্পানি অনেক লস করাতে যাচ্ছে, আমরা তাকে কি করব? আচ্ছা আমি বুঝি না, আপনারা এই সামান্য সামান্য বিষয় নিয়ে আমাকে কেন কল দেন, খালাস করতে পারেন না? আমি গেলে তো ওনার সাথে আপনাদেরকেও খালাস করে দিব। জিমিনা তেয়ং এর কথা শুনে হাসতে হাসতে বলে, কি রে, আবার কি কোম্পানির সমস্যা নাকি? তুইও না শুধু সবাইকে রিমান্ডে রাখিস, ইসরে বেচারা গুলা ভয় পাই গেছে তোর কথা শুনে। আরে কি করবো বলতো তুই, ভাই একটা কাজও ঠিক করে করতে পারে না, সবগুলো কাজেই নাকি আমাকে কল দিতে লাগবে, কেন খালাস করলে কি ওদের সমস্যা কি? থাক থাক বইন, চুপ থাক, হয়েছে বুঝতে পারছি তো, এখানে কয়দিন আসি, এখন কাজ কামের কথাবার্তা মাথা থেকে ঝাড়ে ফেল। আরে আমি তো চাই কাজ কামের কথাগুলো মাথা থেকে ঝাড়ে ফেলতে, কিন্তু এই ব্যাটাগুলোই তো আমাকে শান্তিতে থাকতে দেয় না কোথাও। তেইয়ং আর জিমিনের কথাবার্তার মাঝখানে জাংকুক আর সুগা আসে। ওদেরকে দেখে তেইয়ং আর জিমিন বলতে থাকে, তোমরা এখানে কি করছো, কারো ঘরে আসার সময় লক করে আসতে হয়, তোমরা কি জানো না? জাংকুক তেইয়ং এর কাছে গিয়ে পা ধরে কান্না করতে লাগে। তে তে প্লিজ, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও না তে, আমি জানি আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, প্লিজ তে, আমি পারছি না তোমাকে ছাড়া থাকতে। এই 5টা বছর আমি কিভাবে ছিলাম তুমি জানো না তে, এই 5টা বছর আমি একদমই থাকতে পারিনি তোমাকে ছাড়া। এই 5 বছরে বুঝে গিয়েছি আমি তোমাকে কতটা ভালোবাসি, প্লিজ তে, প্লিজ আমাকে মাফ করে দাও না তে, প্লিজ, আমি আর কখনো এমন করবো না তে, এবারের মতো ক্ষমা করে দাও। জাঙ্কুক এভাবে তেয়ংয়ের কাছে ক্ষমা চাইতে শুরু করে, সাথে সুগাও জিমিনের কাছে ক্ষমা চাইতে শুরু করে। আর এগুলা বাইরে থেকে আয়ু আর লিসা দেখতেছিল। এগুলা দেখে যেন ওদের শরীরে জ্বলে যাচ্ছে, কারণ লিসা সুগাকে ভালোবাসে আর আয়ু জাঙ্কুককে ভালোবাসে, ওদের খুব জ্বলতেছিল। তখন তেয়ং বলে ওঠে, প্লিজ তোমরা দুজন চুপ করো, আর এই ধরনের নাটক করা বন্ধ করো, আমরা এখানে কয়দিনের জন্য আসি, আমি এখানে চাই না অন্য আগের বিষয় নিয়ে কথাবার্তা হোক, আমি এখানে কয়দিন মজা করতে আসি, আমি চাই এই কয়টা দিন আমি একটু শান্তিতে থাকবো, তোমাদের এই ধরনের কথাবার্তাতে আমরা অনেক বাজে ফিল করতেছি, প্লিজ তোমরা এখান থেকে যাও। এরপর জাঙ্কুক আর সুগা বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। যিশুর বিয়ের দিন সব থেকে বেশি সুন্দর লাগতেছিল তেইয়ং আর জিমিনকে, তেইয়ংকে বেশি সুন্দর লাগতেছিল, সবাই যেন তেইয়ং এর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আর এগুলো দেখে আয়ু আর লিসা তো খুব জ্বলতেছিল, কারণ ওরা অনেক সুন্দর করে সাজছে, কিন্তু তেইয়ং তো ন্যাচারালি আসে, তাও সবাই তেইয়ং এর দিকেই তাকিয়ে আছে আর জিমিনের দিকে। বিয়েটা শেষ হয়ে যাওয়ার পর তেইয়ং যিশুকে ধরে অনেক কান্নাকাটি করতেছিল, কারণ ওরা দুজনেই যিশুকে অনেক বেশি ভালোবাসে। এরপর যিশুর বিদায় হয়ে যায় আর সবাই সবার বাড়িতে চলে যায়। তেয়ং আর জিমিনও চলে যায় ওর বাবার বাড়িতে। তেয়ংদের এখানে আসার 5-6 দিন হয়ে গেছে।
আর 2 দিন পর ওরা চলে যাবে আবার অ্যাব্রোডে। এর ভিতরেই জাঙ্কুক আর সুগা আবার আসে আর জিমিনের কাছে। জাঙ্কুক আর সুগা সেই দিনের মতো অনেক বেশি কান্নাকাটি করতেছিল, কিন্তু যা হওয়ার তাই। তেয়ং আর জিমিন আবার জাঙ্কুক আর সুগাকে ঘর থেকে বের করে দেয়। আজকে জিয়ন ম্যানশন পুরা ফাঁকা, সবাই গেছে আর কি একটা দরকারি কাজে বাইরে গেছিল। বাড়িতে শুধু জিমিন, জাঙ্কুক আর সুগা ছিল। তখন জাঙ্কুক হাতে ছুরি নিয়ে তেয়ংয়ের সামনে গিয়ে বলে, তুমি যদি আজকে আমাকে মেনে না নাও তাহলে আমি সুইসাইড করব। তুমি সুইসাইড করবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমি কি করতে পারি? তেয়ংয়ের এই কথা শুনে জাঙ্কুক হাতে ছুরি বসিয়ে দেয় আর একটু কেটে যায়। জাঙ্কুক যখনই আরো জোরে দিতে যাবে তখনই তেয়ং দৌড়ে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে, জাঙ্কুক তুমি এটা কি করলে? আমি তো তোমাকে এমনি বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি কুকি। এতদিন ধরে আমি শুধু দেখছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো, তাহলে তুমি এটা করবে? তে আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কেন এমন করছো আমার সাথে? আমি ভালোবাসি তোমায়। আমি আমি এই 5টা বছর ভালো ছিলাম না তোমাকে ছাড়াতে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। অপরদিকে সুগাও জিমিনের পা ধরে কান্না করতেছিল। এইবার জিমিনের দিকে তাকায় আর দুজনেই মুচকি এসে সুগা আর জাঙ্গুকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, আমরা দুজনও তোমাদেরকে অনেক ভালোবাসি। আমরা শুধু চাচ্ছিলাম যে ভালোবাসার মানুষকে কষ্ট দিলে কেমন লাগে এটা তোমাদেরকে বোঝাতে। বাড়িতে সবাই ফিরে আসার পর জাঙ্কুক আর সুগা তেয়ং আর জিমিন তাদের বিষয়ে সবকিছু বলে দেয় আর সবাই রাজিও হয়ে যায়। আর এইদিকে লিসা আর আয়ু তো খুবই জ্বলতেছিল, এন্ড তারা কিছু করতেও পারতেছে না সবার সামনে। কি করবে, তাদের তো করার মতো আর কোনো কিছুই নাই। এবার সকলের মান অভিমান ভেঙে তেয়ং জাঙ্কুকের আর সুগা জিমিনের বিয়েটা কমপ্লিট হয়ে যায়। ও মন কি যে খোঁজে এত কিছু বোঝে, প্রেম কেন বুঝলো না? কেন দুজনেই হেরে যায় জিততে গিয়ে? আজও কেন সে লড়াই থামে না? কেন নিজেরাই থেকে যায় প্রশ্ন হয়ে, কোনো উত্তর আর মেলে না? অভিমানী মনে অভিমানী মন, অভিমানী মন মানে না। অভিমানী মনে অভিমানী মন। চলো দেখে আসি আমরা টেকুকের রুমে কি হচ্ছে। তেয়ং জাঙ্কুকের আদরে চিৎকার করছে। এই প্রথমবারের মতো তেয়ংয়ের তরমুজ কেউ দফা রফা করে দিল। অভিমানী মন অভিমানী মন মানে না। অভিমানী মন অভিমানী মন, অভিমানী মন মানে না। আর আমার কাছে ইয়মিনের কোনো লিপ কিস বা অন্য কোনো সিন নাই দেখে আমি দিতে পারলাম না ওদের রোমান্টিক সিনগুলা, সরি। পরের দিন সকালবেলা সবাই ঘুম থেকে উঠছে, জাঙ্কুক নিচে আসে আর তাইয়ং ঘুমাচ্ছিল। ঘুম থেকে উঠে সে নিচে আসে আর নিচে এসে দেখে জাঙ্কুকের পাশে আয়ু। আয়ু যত পারছে জাঙ্কুকের কাছে যাচ্ছে আর জাঙ্কুককে এমন পারলেও জাঙ্কুককে জড়িয়ে ধরবে শক্ত করে, এরকম হচ্ছে। এত কাছে গেছে সে জাঙ্কুকের। কি হচ্ছেটা কি এখানে? আয়ু তুমি জাঙ্কুকের এত কাছে কাছে কেন যাচ্ছ? এটা কোন ধরনের ব্যবহার? দেখো আমি শুধু আমার মামাতো ভাই হিসাবেই জাঙ্কুক ভাইয়ার কাছে গেছি, অন্য কিছু না। তুমি যেভাবে কথাগুলা বলতেছো, হ্যাঁ আসলে তুমি কি হিসাবে আমার জামাইয়ের কাছে গেছো আমি তো দেখতেই পাচ্ছি, তাই না? আমি তো আর অন্ধ না। তুমি কিন্তু তোমার কথা অনুযায়ী তুমি আমাকে রীতিমতো অপমান করছো। হরি রে হরি, আমার বাড়িতেও আছে কাল নাগিনী, কাল নাগিনীর পাশায় মারতালি।
তেয়ং এর এইরূপ কথা শুনে আয়ু এখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। আর তেয়ং জাঙ্কুককে বলে, জাঙ্কুক তুমি আমার সাথে আসো, খুব ইয়া করতেছো না, আসো আমার সাথে। যা এখন গাছের উপরে উঠ। তে আমি তো লুঙ্গি পরা, আমি লুঙ্গি পরে কেমনে গাছের উপরে উঠবো, লুঙ্গি তো খুলে যাবে। এটা তোমার আজকে শাস্তি, ও যখন তোমার কাছে আসতেছিল তখন তুমি কেন বাধা করতেছিলে না। জাঙ্কুকে এবার বাধ্য হয়ে ওর বইয়ের কথা শুনে গাছে উঠতে হয় লুঙ্গি পরে। আর গাছে উঠতে না উঠতেই বাতাসে জাঙ্কুকের লুঙ্গি নিচে পড়ে গেছে। হালকা বাতাসে জাঙ্কুকের লুঙ্গি আকাশে। ইস কি মারাত্মক সিনারি। কেউ আবার নজর দিস না এই সিনারি, এই সিনারি কিন্তু শুধু আমার। জাঙ্কুক এবার অনেক রিকোয়েস্ট করে তেয়ংকে সে নিচে নামার জন্য। তখন তেয়ং জাঙ্কুকে নিচে নামতে বলে, কি আর কোনোদিন দেখবো কোনো মেয়ের সাথে, নাকি সাথে সাথে বাধা করে দিবা কাছে আসতে, হ্যাঁ? ইস আজকে যে মানি যেতে পড়ছি তারপর তোমার মনে হয় যে আমি আর কোনোদিন কোনো মেয়েকে আমার কাছে আসতে দিব? হে হে, আর কোনোদিন এমন হবে না বাবু। অভিমানী মন এ অভিমানী মন, এ অভিমানী মন মানে না।